আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেনারেল ফজলুর রহমান ঘোষণা দিয়েছেন ভারতের সেভেন সিস্টার বাংলাদেশ দখল করবে। চীনের সাহায্য নিয়ে এই ভারতের সেভেন সিস্টার দখলের জন্য উনি ঘোষণা দিয়েছেন। এই নিয়ে এখন তুলপাল চলছে বাংলাদেশে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে জেনারেল ফজলুর রহমানের ফেসবুক আইডিতে উনি যে পুষ্টি করেছেন তা আপনাদের সামনে তুলে ধরছি। জেনারেল ফজলুর রহমান বলেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করছি আমি। জেনারেল ফজলুর রহমানের এই বক্তব্য এই মুহূর্তে সরকার এবং বিরোধী দল সহ বাংলাদেশের সকল রাজনৈতিক অঙ্গনে সিকিউরিটি ফোর্স, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সর্বত্র আলোচনা চলছে। আমরা এখন জেনারেল ফজলুর রহমানের পরিচিতিটা আপনাদের সামনে তুলে ধরব যে জেনারেল ফজলুর রহমান আসলে কে, ইতিহাসে তার নাম কিভাবে আছে বাংলাদেশের ইতিহাসে উনি কোন ব্যক্তি, কোন পুরুষ যে এত বড় সাহস ভারতের সেভেন সিস্টার বাংলাদেশ দখল করবে সেই ঘোষণা উনি দিয়েছেন। আমি প্রিয় দর্শক ওনার প্রিভিয়াস লাইভ থেকে তুলে ধরছি। 2000 সালে বিডিআরের নেতৃত্বে মায়ানমারের 600 সৈন্য নিহত হয়েছিলেন এই জেনারেল ফজলুর রহমানের হাতে। তিনি ছিলেন তখন বাংলাদেশের বর্ডার প্রতিরক্ষা, যেটা বিডিআর নামে ছিলেন। সেই বিডিআরের সাথে যুদ্ধ হয়েছিল মায়ানমারের, আর সেই যুদ্ধে মায়ানমারের 600 সৈন্য নিহত হয় জেনারেল ফজলুর রহমানের হাতে, তার সৈন্যবাহিনীর হাতে। আর বাংলাদেশের একজন বিডিআরও সেখানে নিহত হন নাই। এই হলেন সেই জেনারেল ফজলুর রহমান। 2001 সালে সিলেটের পাদুয়া উদ্ধার করেন, যেটা 1971 সাল থেকে ভারতীয়রা ওই জায়গাটা দখল করে রেখেছিলেন। সেই জায়গা উনি 2001 সালে ভারতীয় বাহিনীকে উদ্ধার করে, ভারতীয় বাহিনীর কাছ থেকে উদ্ধার করে বাংলাদেশ পাদুয়াটি আবার দখল আনতে পারেন ওনার নেতৃত্বে। প্রিয় দর্শক, তারপরে দেখি আবার 2001 সালের 18ই এপ্রিল কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়ইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তিনি। বড়ইবাড়ি বিডিআর ক্যাম্পটি ভারতের বিএসএফরা দখল করে নিয়েছিলেন। সেই দখলের বিরুদ্ধে উনি যুদ্ধ করে ভারতীয়দেরকে পরাজিত করে সেখানে দখলটি ফেরত আনে বাংলাদেশ এই জেনারেল ফজলুর রহমানের নেতৃত্বে। এরপরে আসেন তার জীবনে কি হলো এরপরে। তখনকার সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া 2001 সালে। কিন্তু তারপর এই কাজের কারণে ভারতের চাপ আসে বিএনপির উপরে, বেগম খালেদা জিয়ার উপরে। সেই চাপ বিএনপি সইতে না পেরে জেনারেল ফজলুর রহমানকে বিডিআরের মহাপরিচালক থেকে পদত্যাগ করতে বাধ্য করেন। প্রিয় দর্শক, এই হলো আমাদের দেশপ্রেমী হারিয়ে যাওয়া সেই জেনারেল ফজলুর রহমান। আপনারা জানেন এখন বর্তমানে ওনার উপরে দায়িত্ব হলো বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ডে 57 জন সেনা অফিসার সহ 74 জনকে যে হত্যা করা হয়েছে সেই তদন্ত কমিটির চেয়ারম্যান করেছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মানুষ চিনতে পারেন কাকে দিয়ে কোন কাজ হবে, সেই কারণেই ওনাকে করা হয়েছে সেই বিডিআরে, যেখানে ভারত জড়িত বলে ইতিমধ্যে উনি নিউজ দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের কাছে উনি একটি আশার আলো জাগাতে পারছেন যে বিডিআরের হত্যাকাণ্ডের ফলাফলটি হয়তোবা আমরা ইতিমধ্যে পাব। প্রিয় দর্শক, আমরা যদি এখন রাজনৈতিক আলোচনা করতে চাই যে আজকে জেনারেল ফজলুর রহমান যেই কথাটি ভারতকে বলেছেন, বিশ্ব মিডিয়া ছড়িয়ে পড়েছে ওনার বক্তব্য। এই কথাটি বাংলাদেশে যদি এখন বিএনপি ক্ষমতায় থাকতো, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, অন্য কোনো দল, জাতীয় পার্টি ক্ষমতায় থাকতো, তাহলে উনি কি বলতে পারতেন? অবশ্যই পারতেন না। কারণ একবার উনি ক্ষমতায় থেকে যেই ন্যায্য অধিকার
উনি আদায় করেছিলেন ভারত থেকে, সেই কারণে ওনাকে বিডিআর থেকে চাকরিচ্যুত করা হলো, মানে বিডিআরের মহাপরিচালকের পদটি ওনার চলে গেল। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার থাকার কারণেই এত বড় সাহসিকতাটা উনি বলতে পারছে। ইউনূস স্যার হলেন রাষ্ট্রের সর্বোচ্চ শিরতাজ। এই টুপিটা যে রকম আমার পোশাকের মধ্যে সবার উপরে আছে, মাথার উপরে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হলেন রাষ্ট্রের মাথা, সবার উপরে, সবার তাজ। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজে কিন্তু 7 সিস্টার নিয়ে কথা বলেছেন রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগেই, আর সেই কথাটারই কপি হয়েছে কিনা আজকে জেনারেল ফজলুর রহমানের মুখ দিয়ে এই কথাটা বিবেচনা করার দায়িত্ব আপনাদের। তাহলে কি আমরা আভ্যন্তরীণভাবে চায়নার সাথে যুক্ত হয়ে আমরা 7 সিস্টার আলাদা করতে যাচ্ছি কিনা, এবং 7 সিস্টার আলাদা করে বাংলাদেশ দখলে নেওয়ার কথা উনি বলছেন। বাংলাদেশ দখলে নেওয়ার বিষয়টা খুবই জটিল বলে আমি মনে করি, কিন্তু তারপরেও জেনারেল ফজলুর রহমান যেহেতু বলেছেন এখানে ডাল মে কুচ কালা হে, এখানে বাংলাদেশ এবং এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো একটি পরিকল্পনা নিশ্চয়ই রয়েছে। প্রদর্শক, আমরা এখন 7 সিস্টারের ম্যাপটি নিয়ে কথা বলছি আপনাদের সাথে। আমি ম্যাপটা আমার সামনে, আমার অন্য একটি ক্যামেরাতে ম্যাপটা আছে, আমি আপনাদেরকে ম্যাপটা এখন তুলে ধরছি। ম্যাপটা কিভাবে আছে 7 সিস্টারটা কিভাবে দখল করা সম্ভব বলে উনি মনে করছেন। এই ম্যাপটার ভিতরে আমরা প্রথমে যদি চলে যাই, চিকেন নেক 17 কিলোমিটার বাংলাদেশের একেবারে উত্তর পশ্চিম কোণা থেকে নেপালের সাথে দূরত্বর সীমারেখাটা মাত্র 17 কিলোমিটার। ভারত এই 17 কিলোমিটার দিয়ে ঢুকে 7 সিস্টারে যায়। 7 সিস্টার কিন্তু ভারতের একটা বিরাট অংশ, অনেক বড়, বাংলাদেশের কয়েকটা বাংলাদেশের সমান হবে 7 সিস্টার। সেটা ঢুকছে হলো 17 কিলোমিটার একটা, এই জন্যই চিকেন নেক বলে হয় এটাকে। এদিকটা যখন ঢুকেছে, ঢুকার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পশ্চিমবঙ্গের পশ্চিম সাইডে পশ্চিমবঙ্গ, আর আমাদের সোজা উত্তরে গেলে নেপাল, আর যদি আমরা এই উত্তরের আরেকটু সামনে আগিয়ে যাই তাহলে সেখানে আছে ভুটান। এখানে 3টা দেশের কাছাকাছি অবস্থান, কিন্তু নেপাল আর বাংলাদেশ যদি অফ করে দেয় তাহলে আর ভারতীয়দের কোনো যানবাহন চলাচল 7 সিস্টারে যাওয়া সম্ভব না। আর অন্য কোনো রাস্তা নাই আকাশপথ ছাড়া। আকাশপথ যদি বাংলাদেশ না দেয় তখনও আবার তারা আটকিয়ে যাবে। তো সেই কারণে এখানে একটা ছোট্ট জায়গা নিয়ে তারা এখানে 7 সিস্টারে ঢুকছে। তো 7 সিস্টারের 7টা রাজ্যকে 7 সিস্টার বলা হয়। তো 7টা রাজ্যের কে কার সাথে বর্ডার আছে আমরা দেখছি যে সবচেয়ে বড় প্রদেশটি হলো অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশটা পুরাটাই আছে আপনার চায়নার সাথে, চায়না বর্ডার হলো অরুণাচল। আমরা ইতিমধ্যে জেনেছি যে চায়না অনেকটুকু জায়গা অরুণাচলের দখল করে নিয়েছে, চায়না দখলে আছে, চায়নার হাতের মধ্যে আছে অরুণাচলের অনেক জায়গা। এরপরে যদি আমরা দেখি যে এখানে মায়ানমারের সাথে আছে নাগাল্যান্ড এবং মণিপুর। নাগাল্যান্ড এবং মণিপুরটা আছে মায়ানমারের সাথে বর্ডার। এখন মায়ানমারের সাথে কিন্তু আমাদের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। মায়ানমারের বিষয় নিয়ে আমাদের লম্বা আলোচনা, এখন এই বিষয়টা আমি আনছি না। এখানে যদি আমরা নিচে দেখি তাহলে বাংলাদেশের পাশে কে কে আছে, এখানে আছে মিজোরাম আছে বাংলাদেশের পাশে, এক পাশে বাংলাদেশ, আরেক পাশে মিজোরামটা অনেকটাই মায়ানমারের সাথে। আর মিজোরামের বিপরীতে আছে ত্রিপুরা, যেটা ভারতের ত্রিপুরা রাজ্য, সেটা পুরাটা বাংলাদেশের সাথে। এরপরে আছে মেঘালয়, মেঘালয়টা পুরাটা বাংলাদেশের সাথে। এরপরে আছে আসাম, মাঝখানে আসামটা বেশিরভাগ হলো ভুটানের সাথে, আরেকটা অংশ আমাদের বাংলাদেশের সাথে। তো সেই কারণে এখানে ভুটান, এখানে চায়না, এখানে মায়ানমার, এখানে বাংলাদেশ, সবাই কিন্তু ভারতের দুশ্মন, একজনও ভারতের বন্ধু নাই। তাই এই 7 সিস্টারকে দখল করে নিলে, বাংলাদেশ দখল করে নিলে যে বাংলাদেশের বিরুদ্ধে কেউ আসবে তা নয়, বরঞ্চ চায়না এখানে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে। এতে করে বাংলাদেশের ভূখণ্ড অনেক বড়, মানে বাংলাদেশের নিজস্ব ভূখণ্ডের চাইতে আরও
আমি ম্যাপে যে আমার চোখের আইডিয়া থেকে বলছি, আমি এক্স্যাক্টলি মাপটা আমি বলছি না, তবে বাংলাদেশের দ্বিগুণ জায়গা সেভেন সিস্টারে, বাংলাদেশের দ্বিগুণ জায়গা। এখন দ্বিগুণ জায়গাকে যদি মায়ানমারকে কিছু অংশ দেওয়া হয় আর চায়নাকে কিছু অংশ দেওয়া হয় আর বাকিটা বাংলাদেশ নে, ভুটান এখানে তেমন কোনো দাবি করবে বলে আমি মনে করছি না। আর নেপাল হয়তোবা চিকেন নেক থেকে কিছু অংশ নেপাল হয়তোবা নিতে পারবে। এইভাবে যদি আমরা পাশের দেশগুলোর সাথে আমরা করে ফেলি, মানে একে অপরের সাথে লিয়াজু করি। আমি একটু ছবিটা পিকচারটা আপনাদেরকে সুবিধার জন্য একটু দেখাচ্ছি, যেটা নিয়ে আমি এতক্ষণ আলোচনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই রাজ্যগুলা কোনটা কোন জায়গায় আছে, নামগুলা এখানে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, সেই কারণে আমরা চাচ্ছি যে জেনারেল ফজলুর রহমান স্যার যে ঘোষণা দিয়েছে, এই ঘোষণার সাথে জনগণ, আপনারা যারা 24-এর আন্দোলনে মা ছেলে হারিয়েছেন, বাবা মেয়ে হারিয়েছেন, নারীরা তার স্বামীকে হারিয়েছেন, সন্তানরা তার পিতা মাতাকে হারিয়েছেন, ভাই ভাইকে হারিয়েছেন, বোন বোনকে হারিয়েছেন, আমরা সকলে যেন জেনারেল ফজলুর রহমান স্যারের সাথে ঐক্যমত পোষণ করি এবং এই সুবিধায় এই সময়ে চায়না পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছে আর এদিকে চায়না বাংলাদেশ যৌথভাবে এই সেভেন সিস্টারকে দখল করে নেওয়াই হবে বাংলাদেশের জন্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমান সহ অন্যান্য সংখ্যালঘু অনেকগুলা ধর্মীয় অনুসারী যারা, তাদের জন্য। এখানে মিজোরাম, তারপরে নাগাল্যান্ড, এক এক জায়গায় কিন্তু এক এক ধর্মের মানুষ অবস্থান করে এবং তারা সকলেই ভারতের নরেন্দ্র মোদীর কাছ থেকে এবং ভারত সরকারের কাছ থেকে সবসময়ই নির্যাতিত। এই নির্যাতিত মানুষগুলাকে একটু সুযোগ করে দিলেই তারা আমাদের সাথে চলে আসবে বা চায়নার সাথে যাবে, কেউ কেউ আলাদা রাষ্ট্র গঠন করবে। আলাদা রাষ্ট্র গঠন করলেও তারা আমাদের ছায়াই থাকবে, আমাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে তারা সবসময় আমাদের সাথে ভালো ব্যবসা বাণিজ্য সব কিছুতে আমরাও তাদেরকে সুবিধা দেব, তারাও আমাদেরকে অনেক সুবিধা দেবে। কেটিভি 24-এর নিয়মিত আলোচনা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের সেভেন সিস্টার নিয়ে আলোচনাটি এখানেই শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।